বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসি এলেন্সার এলেন্সকিনুট থেকে অ্যানথ্রাসিনাম রেমিডিটি নিয়ে আলোচনা করব। আপনার স্ক্রিনে অ্যানথ্রাসিনাম রেমিডিটি দেখতে পাচ্ছেন। অ্যানথ্রাসিনাম সংক্ষেপে অ্যানথ্রাসি, কমন নেম অ্যানথ্রাক্স পয়জন এ নোসুট। তাহলে এটা একটা নোসুট রেমেডি এবং এর কমন নেম অ্যানথ্রাক্স পয়জন। আমরা এখানে রঞ্জনা স্যারের 4 কথা দেখতে পাচ্ছি। শরীরের কোনো অংশ থেকে আলকাতরার ন্যায় রক্তক্ষরণ। শরীরের যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হবে, রক্তের রংটা হবে আলকাতরার মতো। আলকাতরা আপনারা দেখে থাকবেন, এটা নৌকাতে লাগাতো আগে, কালো কালো এবং এটা আঠালো তেলের মতো। সেই কালো আলকাতরার মতো তার শরীরে যে কোনো অংশ থেকে রক্তক্ষরণ হয়, আলকাতরার মতো কালো রক্তক্ষরণ। এবং এই রক্তক্ষরণে থাকে অত্যন্ত দুর্গন্ধ, অফেন্সিভ, ভেরি অফেন্সিভ, অত্যন্ত দুর্গন্ধ থাকে। যে শরীরের যে কোনো জায়গা থেকে যে রক্তক্ষরণটা হয় সেটা আলকাতরার মতো এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত সেই রক্তটা। আক্রান্ত অংশ কালো এবং নীল বর্ণ। তাহলে যে জায়গাটা তার এফেক্টেড হয়, এফেক্টেড পার্টসটা কেমন হয়? ব্ল্যাক এবং কি হয়? ব্লু, ব্ল্যাক এবং ব্লু কালার হয়ে যায়। আক্রান্ত অংশ কালো এবং নীল বর্ণ ধারণ করে। তৃতীয় কথা, কীট পতঙ্গ কামড়ালে অনেক ভালো কাজ করে। কীট পতঙ্গ কামড়ালে অনেক ভালো কাজ করে এটা অ্যানথ্রাসিনাম রেমেডিটা। সব ব্যবচ্ছেদজনিত ক্ষত তা যদি গ্যাংগ্রিনে পরিণত হবার প্রবণতা থাকে। ও এটা আমরা আহমদ হোসেন ফারুকি স্যারের যে ঔষধে নিজস্ব কথা, সেই বই থেকে নেওয়া হয়েছে। সব ব্যবচ্ছেদজনিত ক্ষত যদি সেটা গ্যাংগ্রিনে পরিণত হবার প্রবণতা থাকে। সব ব্যবচ্ছেদ আমরা জানি যেটা পোস্টমর্টেম বলা হয়, যে অনেক সময় যে সেই লাশকে, যে আপনার সেই লাশ কাটা ঘরে যে কেটে কেটে সেটাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেস্ট করে যে রুগীটা কিভাবে মারা গেল, বিভিন্ন এটা মেডিকেল রিপোর্টের জন্য, সেটাকে সব ব্যবচ্ছেদ বলে, যা পোস্টমর্টেম বলে ইংরেজিতে। সেই পোস্টমর্টেম করতে গিয়ে যদি কারো ক্ষত হয়, অনেক সময় নিধি আঘাতপ্রাপ্ত হয়, যে এটা যেটা যে পোস্টমর্টেম করবে সেই লোকটা যদি আঘাত পায়, ক্ষত হয়, এবং সেখানে যদি গ্যাংগ্রিন হবার একটা প্রবণতা তৈরি হয়, সেক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে আমরা আহমদ হোসেন ফারুকি স্যারের 4 কথাটা দেখলাম। এখন আমরা এলেন্সকিনুটে চলে যাচ্ছি। এলেন্সকিনুটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডালিটি নেই। মডালিটি নেই, আপনারা জানেন আমরা কম্বাইন্ড রেমেডিতে এটা কম্বাইন্ড মেট্রিমেডিকা তৈরি করব, তখন এখানে অন্যান্য মেট্রিমেডিকা থেকে এনে এখানে মডালিটিটা আমরা ফিল আপ করবো। তো ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা অ্যানথ্রাসিনাম রেমেডিটি এসি এলেন্সার এলেন্সকিনুট থেকে পড়ছি। অ্যানথ্রাসিনাম রেমেডিটির ফিজিক্যাল জেনারেল কেমন? হেমুরেজেস, হেমুরেজেস এখানে তাহলে এই পুরো লাইনটা রক্তস্রাবের ব্যাপারে বলা হবে, কারণ এখানে হেমুরেজের পরে কোলন চিহ্ন রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে? ব্লাড ওজেস ফ্রম মাউথ, নোজ, এনাস অর সেক্সুয়াল অর্গানস। এখান পর্যন্ত গিয়ে থেমে গেলাম, কারণ এখানে একটা সেমিকোলন রয়েছে। তাহলে তার কোথা থেকে ব্লাড চুইয়ে পড়ে, ব্লাড ওজিস, কোথা থেকে ব্লাড ওজিস হয়? রক্ত চুইয়ে পড়ে ফ্রম মাউথ, মুখ থেকে রক্ত চুইয়ে পড়ে। নোজ, ফ্রম নোজ, নাক থেকে রক্ত চুইয়ে পড়ে। এনাস মানে যে মলদার, মলদার থেকে রক্ত চুইয়ে পড়ে। অর সেক্সুয়াল অর্গানস বা জননেন্দ্রিয় যে যৌনাঙ্গ, এগুলো থেকে তার রক্ত চুইয়ে পড়ে। মুখ, নাক, মলদার এবং যৌনাঙ্গ থেকে রক্ত চুইয়ে পড়ে। আর এটা আহমদ হোসেন ফারুকি স্যারও বলেছেন, রক্তটা কেমন থাকবে? ব্ল্যাক, থিক, টার লাইক, মানে দেখতে কেমন? আলকাতরার মতো। টার লাইক মানে আলকাতরা। তাহলে ব্ল্যাক থাকবে, থিক থাকবে, থিক মানে ঘন, কালো, ঘন এবং আলকাতরার মতো। রেপিডলি ডিকম্পোজিং এবং দ্রুত পচনশীল। এই রক্তটা দ্রুত পচন ধরে। ডিকম্পোজ সার বলে না, যে ডিকম্পোজ সার। তো এই রেপিডলি ডিকম্পোজিং মানে এটা রক্তটা দ্রুত পচনশীল। এটা ক্রোটেলাস হরিডাসের সাথে আমরা পার্থক্য করব। সেপটিক ইনফ্লামেশন ফ্রম অ্যাবজর্পশন অফ পুস অর আদার ডিলেটারিয়াস সাবস্টেন্স উইথ বার্নিং পেইন
অ্যান্ড গ্রেট প্রোস্টেশন। তাহলে সেপটিক ইনফ্লামেশন হয় কোথা থেকে? ফ্রম অ্যাবজর্পশন অফ পুস অর আদার ডিলেটেরিয়াস সাবস্টেন্স। তাহলে তার যে একটা সেপটিক ইনফ্লামেশন হয়, সেপটিক প্রদাহ হয়, সেপটিক প্রদাহটা কোথা থেকে হয়? অ্যাবজর্পশন অফ পুস, পুজ শোষিত হয়ে, অথবা আদার ডিলেটেরিয়াস সাবস্টেন্স, অথবা অন্য কোনো দূষিত পদার্থ থেকে যদি সেপটিক প্রদাহ হয়। তাহলে পুজ অথবা অন্য কোনো দূষিত পদার্থ শোষিত হয়ে সেপটিক প্রদাহ, যে পুজ অনেক সময় ভিতরে পুজ হয়েছিল, পুজটা বের করা হয়নি, সেটা শোষিত হয়ে গিয়ে একটা সেপটিক প্রদাহ তৈরি হয়েছে, বা অন্য কোনো দূষিত পদার্থ যেটা শরীর থেকে বের করা দরকার ছিল সেটা বের করা হয়নি, সেখানে সেপটিক প্রদাহ হয়েছে, প্রদাহ শুরু হয়েছে। সেই প্রদাহটার সাথে কি থাকবে? উইথ বার্নিং পেইন থাকবে, জ্বালাকর একটা ব্যথা, বার্নিং পেইন, অ্যান্ড গ্রেট প্রোস্টেশন, অত্যন্ত অবসন্নতা, গ্রেট প্রোস্টেশন থাকবে। তো এটা আর্সেনিক এবং পাইরোজেনিয়ামের সাথে আমরা পার্থক্য করব। আমরা ফিজিক্যাল জেনারেল করছিলাম অ্যানথ্রাসিনাম রেমেডিটি, ACL অ্যালেন স্কিনোট থেকে। তো ব্যাড ইফেক্ট ফ্রম ইনহেলিং ফাউল ওডোর অফ পিউট্রিড ফেভার অর ডিসেক্টিং ওন্ডস, পয়জনিং বাই ফাউল ব্রেথ। তাহলে ব্যাড ইফেক্ট ফ্রম ইনহেলিং ফাউল ওডোর অফ পিউট্রিড ফেভার। তাহলে এই যে এটা কি জ্বরটা? পিউট্রিড ফেভার মানে রক্ত দূষণজনিত জ্বরের কারণে তার পচা দুর্গন্ধ। ব্যাড ইফেক্ট ফ্রম ইনহেলিং মানে এটা যে নিঃশ্বাস নিয়েছিল, কিসের? ফাউল ওডোর মানে একটা দুর্গন্ধ, তার যেটা যে রক্ত দূষণজনিত জ্বরের যে কারণে তার যে একটা পচা দুর্গন্ধ হয়েছিল, সেটার সে নিঃশ্বাস নিয়েছিল, সেটার কুফলে। অথবা ডিসেক্টিং ওন্ডস, পয়জনিং বাই ফাউল ব্রেথ। ডিসেক্টিং ওন্ডস মানে যেখানে সব ব্যবচ্ছেদ ঘরের পচা দুর্গন্ধ নাকে গিয়ে অসুস্থতা হলে। তাহলে কি কি এখানে মানে তার পচা দুর্গন্ধ নাকে গিয়ে অসুস্থতা হয়েছে। ব্যাড ইফেক্ট ফ্রম ইনহেলিং ফাউল ওডোর। তাহলে ব্যাড ইফেক্টটা কিসের? ফ্রম ইনহেলিং ফাউল ওডোর। ইনহেলিং মানে নিঃশ্বাস নেওয়া, ফাউল ওডোর মানে কি? যে এই দুর্গন্ধ, পচা দুর্গন্ধ। এটা কিসের? তাহলে এই যে পচা দুর্গন্ধের নিঃশ্বাস নিল, কিসের? পিউট্রিড ফেভার, রক্ত দূষণজনিত জ্বর, এবং ডিসেক্টিং ওন্ডস পয়জনিং মানে সব ব্যবচ্ছেদ গৃহের পচা দুর্গন্ধ, যে পোস্টমর্টেম করা হয় যে ঘরে, সেই ঘরের এই সব ব্যবচ্ছেদ ঘরের যে পচা দুর্গন্ধ থাকে সেটা নাকে গিয়ে, বা রক্ত দূষণজনিত জ্বরে যদি এই দুর্গন্ধটা নাকে গিয়ে যদি কেউ অসুস্থ হয়, সেখানে প্রযোজ্য। তো এখানে আর্সেনিক এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আমরা তাহলে এখানে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার আমিনুল ইসলাম শফিক স্যার মহোদয়ের কাছে চলে যাব। এখানে যে রক্তস্রাবের কথা বলা হয়েছে ক্রুটেলাস হরিডাসের সাথে, আমরা এখানে স্যারের কাছ থেকে আমরা পার্থক্য শুনব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনারা সবাই ভালো আছেন নিঃসন্দেহে? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। দেখুন, আজকে আমরা যে মেডিসিনটা পড়ছিলাম, সেই মেডিসিনটা একটা নোসড মেডিসিন। আমরা জানি সেটা অ্যানথ্রাক্স মেডিসিনটা আজকে যেটা পড়ছিলাম, এখানে বলা হচ্ছিল যে রক্তস্রাব কোথায় থেকে হয়? মুখ, নাক, মলদ্বার অথবা জননেন্দ্রিয় হতে কি রক্ত চুইয়ে আসে। রক্তের বর্ণটা এখন কেমন? কালো, ঘন, আলকাতরার মতো, সহজে জমাট বাঁধে না। তাহলে কালো, ঘন এবং আলকাতরার মতো, কিন্তু সহসায় জমাট বাঁধে না। ঠিক আছে, এটা যে কার সাথে কম্পেয়ার করতে বলছে? আমাকে ক্রোটেলাস হরিডাস। আমরা জানি ক্রোটেলাস হরিডাস রেমিডিটার ব্যাপারটা একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে ক্রোটেলাস হরিডাস মেডিসিনটা রক্তক্ষরণটা এরকম। এখানে যেমন নির্দিষ্টভাবে কিছু জায়গাগুলো বলে দিয়েছে, নাক, মুখ, মলদ্বার অথবা জননেন্দ্রিয় হতে রক্ত চুইয়ে আসে, রক্তের বর্ণটা কালো, ঘন এবং আলকাতরার মতো। এখন ক্রোটেলাস হরিডাসের এই রক্তের ব্যাপারটা সেটা হলো যে কোনো যন্ত্র হতেই তার রক্তস্রাব হতে পারে। ঠিক আছে, কোথা থেকে হতে পারে? যে কোনো শরীরে যে কোনো জায়গা থেকে তার রক্তস্রাব হতে পারে, এমনকি তার যে ঘাম হয় সেইটাও রক্তবর্ণ হতে পারে। তবে ক্রোটেলাস হরিডাস ডান দিকের পীড়ায় বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, আচ্ছা,
রোগীর অসম্ভব দুর্বলতা থাকে, ঠিক আছে, এটাতেও দুর্বলতা থাকে। বিশেষ করে কখন, যখন টাইফয়েড জ্বর হয় তখন অত্যন্ত দুর্বলতা থাকে এবং প্রলাপ বকতে থাকে, বিড়বিড় করে প্রলাপ বকতে থাকে। এখন একটু সংক্ষিপ্ত ভাবে বলি, পরবর্তীতে আবারও আসতে হবে ইনশাল্লাহ। এটাকে তাহলে আমরা দেখলাম যে কেমন হয় এটা, ডান দিকে এবং খোলা বাতাসে বৃদ্ধি। রক্ত রক্তের বর্ণের কথা কিন্তু এখানে বলা হয়নি, ঠিক আছে। এই ব্যাপারটার দিকে একটু লক্ষ্য রাখবো, ঠিক আছে। এই ব্যাপার দিকে একটু মানে আমরা খেয়াল রাখবো। তবে ওদের মুখে যে বিষ ব্রণের ব্যাপারগুলো থাকে, রক্তস্রাব যুক্ত যখন কঠিন যখন জ্বর যখন হবে, এই জ্বরের সময় তার সর্বাঙ্গ হচ্ছে হলুদ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এবং এ তো ব্যাপারটা তো আগেই বলেছি। তবে হ্যাঁ, এখানে হলো এর দুর্দমনীয় পিপাসা থাকে, যে মেডিসিনে ক্রোটেলাস সলিডাসে দুর্দমনীয় পিপাসা থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে ডান দিকে এবং খোলা বাতাসে হচ্ছে এর রোগ বৃদ্ধি পায়, যেটা হচ্ছে আমাদের অ্যানথ্রাক্সে এই কথাটা কোথাও বলা হয় নাই। এবং বিশেষ রক্তের বর্ণের কথা এখানে বলা হয়েছে অ্যানথ্রাক্সে, কিন্তু ক্রোটেলাস হরিডাসে রক্তের বিশেষ বর্ণের কথা বলা হয় নাই। এদের রক্ত যে কোনো জায়গা থেকেই হতে পারে, ঠিক আছে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। স্যার, জি স্যার। তারপরে একটু দেখুন। তারপর স্যার আমরা যে তার পুঁজ বা কোনো দূষিত পদার্থ শোষিত হয়ে সেপটিক প্রদাহ হলে এতে জ্বালাযুক্ত ব্যথা অত্যন্ত অবসন্নতা থাকে। এই পুঁজটা যে ভিতরে সাপ্রেসড হওয়ার কারণে আর্সেনিক এবং পাইরোজেনিয়ামের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। আচ্ছা, আর্সেনিক এবং পাইরোজেনাম, তাই না? আচ্ছা, আর্সেনিকের ব্যাপারটা আমরা জানি, যেটা এদের রোগ আক্রমণের ব্যাপারগুলো জানি, রোগ কখন বৃদ্ধি পায় সেটাও আমরা জানি। এ তো প্রতিদিনই প্রায় আসে আমাদের আর্সেনিক মেডিসিনটা আসে, হ্যাঁ। তো এখানে বলা হচ্ছিল যে কি স্যার, তার পুঁজ বা যে রক্ত দূষণজনিত জ্বরে যে তার যে দুর্গন্ধটা নাকে গিয়ে তার যে প্রদাহ হয়, মানে পুঁজ সাপ্রেসড হয়ে স্যার, সাপ্রেসড আচ্ছা হয়ে তার আচ্ছা আচ্ছা, একটু পুঁজ। দেখুন, আমরা আর্সেনিকে জানি এটার হচ্ছে রোগ আক্রমণটা বিশেষ করে বৃদ্ধি পায় হচ্ছে মধ্যরাতে অথবা মধ্যদিবাতে। এখন আর্সেনিকের ক্ষতর কথা যদি বলি, এদের পা বা পায়ের গোড়ালিতে অনেক সময় ক্ষত হতে পারে বা আঙ্গুলের ডগায় হতে পারে, ঠিক আছে। এই সে ক্ষতাতে কেমন জ্বালা থাকবে, ইহার মানে প্রচন্ড জ্বালা থাকবে, হ্যাঁ। আর্সেনিকের প্রচন্ড জ্বালা থাকবে এবং অঙ্গ প্রত্যঙ্গের হচ্ছে লক্ষণগুলির মধ্যে হচ্ছে কম্পন থাকবে, মোচড়ানো একটা ব্যথা থাকবে, আক্ষেপ থাকবে, দুর্বলতা থাকবে, এরকম অশান্তি ব্যাপারগুলো থাকবে। সেই সাথে তার অস্থিরতা থাকবে, মৃত্যু ভয় থাকবে, তার প্রবল পানি পিপাসা থাকবে, কিন্তু সে অল্প অল্প করে জল পান করবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো থেকে আমরা আলাদা জায়গাগুলোতে এখানে আলাদা করে নিতে পারি, ঠিক আছে। এইটা হলো অবস্থা। এবং তার হচ্ছে যখন এই এটা হয়ে যায়, সেটা চর্ম মধ্যে যখন হয়, এই জ্বালার কথাটা যখন আসে, তখন সবার প্রথমে জ্বালাটার কথা মনে করতে হবে। কেমন জ্বালা, এত জ্বালা যে পাগল করে দেয়, এরকম অবস্থা, যে জ্বালায় সে অস্থির হয়ে যাবে। এরকম ক্ষেত্রে আমরা আর্সেনিকের কথাগুলো মনে করবো, উপরের লক্ষণগুলো দেখে, মানসিক লক্ষণগুলো দেখে, অস্থিরতা সবকিছু দেখে আমরা আর্সেনিকের কথা মনে করবো, ঠিক আছে। জি আচ্ছা, তার পরবর্তীতে বলা হয়েছে স্যার পাইরোজেনাম, তাই না? জি স্যার, পাইরোজেনাম। আচ্ছা আচ্ছা, পাইরোজেনাম মেডিসিনটাও হচ্ছে একটা আমাদের নসট মেডিসিন। পাইরোজেনামের ব্যাপারটা হলো, এইটাও হচ্ছে পাইরোজেনাম সাধারণত বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে সেপটিক ফিভারের ক্ষেত্রে, হ্যাঁ। আমরা একটু যদি পাইরোজেনামকে একটু যদি দেখি, দেখুন, সাধারণত দূষিত বিষাক্ত গ্যাসজনিত জ্বর বা সুতিকা জ্বরে এদের জ্বরের লক্ষণগুলো কেমন থাকবে, উত্তাপ অত্যন্ত বেশি থাকবে, নারীর গতি তার চাইতেও বেশি থাকবে। জ্বরের সময় সে বকে, হ্যাঁ, ভুল বকে।
জ্বর হলে ঘন ঘন প্রস্রাবের বেগ থাকে, একটা ব্যাপার থাকে। আর এর হচ্ছে যদি আমরা যদি দেখি আপনার হচ্ছে বিশেষ কিছু লক্ষণগুলো আমরা যদি দেখি তাহলে কেমন আমরা দেখি, এদের হচ্ছে শয্যা সেই সময় শক্ত মনে হবে, অতি অস্থিরতা হবে। এই কারণে শয্যা শক্তের কারণে সে এপাশ ওপাশ করবে, ঠিক আছে। সঞ্চালনে গায়ের ব্যথা ভালো মনে করে, মানে এদিক থেকে ওদিক একটু মুভ করলে তার মনে হবে যে গায়ের ব্যথাটা একটু কম মনে হচ্ছে। সমোদয় স্রাবে অতি দুর্গন্ধ থাকবে। কেমন থাকবে? অতি দুর্গন্ধ থাকবে। এবং আরেকটি ব্যাপার, পাইরোডিনামের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ আপনারা মনে রাখবেন, এ ক্ষত হোক যাই কেন না হোক, পাইরোডিনামের জ্বরের সময় হোক, এর হচ্ছে জিহ্বাটি লাল টকটকে থাকবে এবং অঙ্গারের মতো লাল বর্ণ থাকবে, ঠিক আছে। এগুলি ব্যাপার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমাদের পাইরোজেনাম গুলো ভুল হবে না। তাহলে আমরা কি দেখবো, এদের সেপটিক যে ব্যাপারগুলো থাকবে সেগুলো সেপটিক হোক, সেপটিক ফিভার হোক, সেই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেই ক্ষেত্রে পেশেন্ট কেমন মনে করে, নিজেকে মনে করে বিছানা শক্তবোধ মনে করে, এই কারণে সে অতি অস্থির হয়ে পড়ে, এপাশ ওপাশ করে। আর কেন এপাশ ওপাশ করে, তাতে নিজেকে কিছুটা ভালো মনে করে, হ্যাঁ। এবং তার যতগুলো স্রাব থাকবে প্রত্যেকটা স্রাবেই হচ্ছে অত্যন্ত দুর্গন্ধ থাকবে, জিহ্বাটা অগ্নিবর্ণ লাল হবে, হ্যাঁ। এই কয়েকটি লক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ। আবার সূতিকা জ্বরে এর এই মেডিসিনটা, সূতিকা জ্বর সম্পর্কে যদি বলে, এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তবে এই মেডিসিনে হচ্ছে কোষ্ঠবদ্ধতা আছে, ঠিক আছে। ঠিক এর কোষ্ঠবদ্ধতা গুলো কেমন দেখুন, অ্যানথ্রাক্সের আমরা হচ্ছে যে কালো কালো রক্তের কথা বলছিলাম, এর হচ্ছে মল অতি বৃহৎ হবে এবং মলের রং কালো হবে এবং পচা দুর্গন্ধযুক্ত হবে। অনেক সময় গুটলেও থাকতে পারে, কিন্তু পচা দুর্গন্ধযুক্ত এবং কালো রং থাকাই চাই, হ্যাঁ। এটা গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। এইগুলো লক্ষ্য রেখে আমরা হচ্ছে পাইরোজিনামের কথা মনে করতে পারি, ঠিক আছে। ধন্যবাদ স্যার। আমরা অ্যানথ্রাসিনামের সাথে পাইরোজেনিয়াম রেমিডিটির তুলনামূলক আচ্ছা, আলোচনা শুনলাম। পাইরোজিনামের আরেকটা কথা একটু বলে দিই। পাইরোজিনাম হচ্ছে বসে থাকলে তার কষ্ট বাড়ে, হ্যাঁ। উত্তাপে এবং নড়লে চড়লে এর হচ্ছে কষ্টগুলো উপশম হয়। বসে থাকলে কি হয়, কষ্টগুলো বাড়ে, মানে ওই যে বিছানা শক্ত মনে হয়, এই সেগুলো ব্যাপার। আর হচ্ছে উত্তাপে বা নড়লে চড়লে তার এই বিষয়গুলো একটু উপশম মনে হয়, হ্যাঁ। জি স্যার। একটা ব্যাপার, মানসিক কিছু লক্ষণগুলো আছে যখন এই রোগগুলো যখন হয়। ও বালিশটি মাথায় আছে এটা জানে, হ্যাঁ, তবে তার দেহটা কোথায় আছে সে বুঝতে পারে না। বিছানায় শুয়ে আছে, সে মনে করে আমার মাথাটা তো বালিশে আছে, কিন্তু তার দেহটা কোথায় আছে সে বুঝতে পারে না, ঠিক আছে। বাম পাশে শুয়ে নিজেকে একরকম লোক ভাবে, ডান পাশে শুয়ে অন্য লোক ভাবে, নিজেকেই দুই রকম লোক ভাবে। ডান পাশে ভেবে নিজেকে একরকম মনে করে, একটা লোক মনে করে, আবার বাম পাশ যখন ফিরে তখন সে নিজেকে অন্য লোক মনে করে, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণগুলো আমরা মনে রাখবো পাইরোজিনামের ক্ষেত্রে, ঠিক আছে। জি ধন্যবাদ স্যার। আমরা এসসি অ্যালেন্সার অ্যালেসকিনোর থেকে অ্যানথ্রাসিনাম রেমিডিটি আলোচনা করছি। আমরা এর তুলনামূলক আলোচনা করতে গিয়ে পাইরোজেনিয়ামের সাথে আমাদের আনুল ইসলাম শফিক স্যার আলোচনা করলেন, তুলনামূলক আলোচনা। স্যারকে অনেক ধন্যবাদ। আমরা ফিজিক্যাল জেনারেলটা পড়েছি, এখন আমরা অ্যাবডোমেনে চলে যাচ্ছি। অ্যাবডোমেন মানে পেট, পেটটা কেমন তার। ইপিডেমিক স্প্লিন ডিজিজ অফ ক্যাটল, হর্সেস অ্যান্ড শিপ। তাহলে ইপিডেমিক স্প্লিন ডিজিজ কাদের? ক্যাটল, হর্স অ্যান্ড শিপ। তো এটা কি বলা হচ্ছে, গবাদি পশু, ঘোড়া, ভেড়া প্রভৃতির প্লীহার মহামারী রোগ। তো এটার প্লীহার মহামারী রোগ, ইপিডেমিক স্প্লিন ডিজিজ মানে প্লীহার মহামারী রোগ। কিসের এটা? ক্যাটল মানে গবাদি পশু, হর্স এবং শিপ। এখানে একটু আপনারা একটু অপেক্ষা করেন, এখানে একটু সেই ওয়ার্ড ফাইল থেকে পড়লেও সমস্যা, এখান থেকেও একটু ভুল টুল থেকে যাচ্ছে, সেগুলো কারেকশন করতে হচ্ছে। এখানে পরে মনে থাকবে না হয়তো, এখানে একটু অপেক্ষা করুন, একটু আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে প্রথমে এটা শব্দ অতিরিক্ত এসে গিয়েছে।
তো আমরা দেখলাম যে গবাদি পশু, ঘোড়া, ভেড়া এগুলোর প্লীহার মহামারী রোগ যদি হয়, প্লীহার মহামারী রোগ, সেক্ষেত্রে আমরা এটাকে বিবেচনা করব। এখানে পশুদের কথা বলা হয়েছে, গবাদি পশু, ঘোড়া, ভেড়া প্রভৃতি প্লীহার মহামারী রোগ। প্লীহার মহামারী রোগ, রোগটার নাম হলো ইপিডেমিক স্প্লিন ডিজিজ। তারপর আমরা এক্সট্রিমিটিস চলে যাচ্ছি। এখানে যেহেতু কোনো পার্থক্য করতে বলা হয়নি, এক্সট্রিমিটিস মানে আমরা জানি হাত পাকে এক্সট্রিমিটিস বলা হয়। হাত পা, হাত এবং পা এগুলোকে আমরা রেপার্টরি ভাষায়, ম্যাথমেটিক্যাল ভাষায় আমরা জানি যে এগুলোকে এক্সট্রিমিটিস বলা হয়। তো এক্সট্রিমিটিসে বলা হচ্ছে ফেলন। ফেলন মানে আঙ্গুল হারা। আঙ্গুল হারা মানে আমরা জানি যে আঙ্গুলের ডগায় এক ধরনের ঘায়ের মতো আঙ্গুল হারা। তারপরে দি ওর্স্ট কেজেস উইথ স্লাগিং অ্যান্ড টেরিবল বার্নিং পেন। এই যে আঙ্গুল হারাটা, এটা কঠিন অবস্থায় খোলস উঠা। দি ওর্স্ট কেজেস মানে যখন কেজটা খুব খারাপ অবস্থায় যায়। ওর্স্ট মানে আমরা জানি যে ব্যাড, ওর্স্ট মানে এটা খুবই মানে সুপারলেটিভ ডিগ্রি। এটা খুবই খারাপ কেসের ক্ষেত্রে কি হয়, সেখানে উইথ স্লাগিং অ্যান্ড টেরিবল বার্নিং পেন, সেখানে কি থাকে, খুলস উঠে, স্লাগিং হয় এবং টেরিবল বার্নিং পেন। টেরিবল মানে মারাত্মক, বার্নিং পেনটা কেমন থাকে, মারাত্মক একটা জ্বালাকর ব্যথা থাকে এবং খুলস উঠে। কোথা থেকে, সেই ফেলন যে আঙ্গুল হারার, যখন আঙ্গুল হারার কেসটা যখন একবার খুব খারাপ অবস্থায় থাকে, তখন সেই আঙ্গুল হারা থেকে কি হয়, খুলস উঠে এবং একটা মারাত্মক জ্বালাকর একটা ব্যথা থাকে, টেরিবল বার্নিং পেন থাকে। সেক্ষেত্রে আমরা এই অ্যানথ্রাসিনাম রেমেডিটির সাথে আর্সেনিক, কার্বলিক অ্যাসিড এবং লেকেসিসের পার্থক্য করব। তো আমরা ডাক্তার আবুল শফিক স্যারের কাছে চলে যাচ্ছি। স্যারকে অনুরোধ করছি এখানে আর্সেনিক, কার্বলিক অ্যাসিড এবং লেকেসিসের সাথে এই যে আঙ্গুল হারার ব্যাপারে একটু পার্থক্য করার জন্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। স্যার একটা ব্যাপারগুলো একটু দেখুন। আমরা যদি আর্সেনিকটাকে যদি দেখি, আর্সেনিক খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আমাদের আঙ্গুল হারা রোগের ক্ষেত্রেও। সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর মধ্যে আমরা যেটা দেখবো, এদের হচ্ছে রোগ আক্রমণের ব্যাপারগুলো তো আমি বলেছি এর আগে, ঠিক আছে। এবং সেই সাথে তার অতি অস্থিরতা থাকবে, ছটফটানি থাকবে, অবসন্নতা থাকবে, মৃত্যু ভয় থাকবে, জ্বালা থাকবে এবং পিপাসা থাকবে। যদি আঙ্গুল হারা যদি হয়, সেখানে প্রচন্ড পরিমাণ জ্বালা থাকবে, ঠিক আছে। এই জ্বালাটা অবর্ণনীয় জ্বালা, অঙ্গারের মতো জ্বালা হবে এবং তার দুর্দমনীয় পিপাসা থাকবে সেই সময়। এইটা আমরা মাথায় রাখবো। তার হচ্ছে কেমন থাকবে, সে প্রচন্ড পরিমাণ তার পিপাসা থাকবে, কিন্তু সে অল্প পরিমাণ জল পান করবে, তার পরবর্তীতে আবার সে করবে। এরকম একটা ব্যাপারগুলো থাকে জলপানের পিপাসার গুলো থেকে আমরা লক্ষ্য রাখবো। এবং সেই সাথে এর যাবতীয় যন্ত্রণা উত্তাপে কম হয়, হ্যাঁ, কিন্তু মাথার যন্ত্রণা শীতল বাতাসে বা শীতল বায়ুতে উপশম হয়, এটাও আমরা মনে রাখবো, ঠিক আছে। তো এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা মনে রাখবো, ঠিক আছে। এবং আঙ্গুল হারার ব্যাপারটা এরকম হয়, এদের আঙ্গুল হারার যে ব্যাপারটা এর আগে বলেছিলাম কি, পা বা পায়ের গোড়ালিতে ক্ষত বিশেষ করে এটার বেশি হয়ে থাকে। পা অথবা পায়ের গোড়ালিতে আঙ্গুল হারার ব্যাপারগুলো এটা বেশি হয়ে থাকে, আপনার হচ্ছে এর ক্ষতগুলো বেশি হয়ে থাকে আর কি। সেই সাথে আঙ্গুলের ডগায় যে ক্ষতগুলো হয়, আমরা সেটার বিভিন্ন রকম সিমটম অনুসারে আমরা যদি পাই কি, সে লক্ষণগুলোর মধ্যে হচ্ছে থাকবে কম্পন থাকবে, মোচড়ানো ব্যথা থাকবে, আক্ষেপ থাকবে, দুর্বলতা থাকবে, ভারবোধ থাকবে, অশান্তিযুক্ত থাকবে, ঠিক আছে। এই ব্যাপারগুলোর ব্যাপার আমরা লক্ষ্য রাখবো। এবং সেই ব্যাপারগুলো হচ্ছে পচনশীল ব্যাপারগুলো হবে, হ্যাঁ, সেটা কেমন ময়েস্ট হবে, ভেজা ভেজা ব্যাপারগুলো হবে। এবং জ্বালা থাকবে, কথাটা এটা সর্বপ্রথম আমরা মনে করবো। কেমন জ্বালার কথা বলেছিলাম, এত বেশি জ্বালা সে পাগল হয়ে যাবে, ঠিক আছে। সেটা তার যেই ইয়েটাই কেন না হোক, দেখুন কেমন, বসন্ত হোক বা পৃষ্ঠব্রণ হোক, ক্যান্সার হোক, ব্রণ হোক, বড় বড় আমবাত হোক, ঠিক আছে, একজিমা, এগুলি প্রত্যেকটা ব্যাপারগুলো হচ্ছে কেমন হবে, অত্যন্ত জ্বালা থাকবে, চুলকানো থাকবে। এই ব্যাপারগুলোর দিকে আমরা নজর দিব, ঠিক আছে। এই ব্যাপার দিকে নজর দিয়ে আমরা হচ্ছে করব। তবে এখানে হচ্ছে উত্তপ্ত থাকে অনেক সময় বলতে অধিকাংশ সময় আর্সেনিকের যে ক্ষতগুলো সেটা উত্তপ্ত হয়,
ঠিক আছে, এবং উত্তপ্ত থাকে এবং তার অভ্যন্তরীণ জ্বালা থাকে। ঠিক আছে, অভ্যন্তরীণ জ্বালা থাকে, যার ফলে সে হচ্ছে গায়ের পোশাক অনেক সময় খুলে দিতে চায়। এই ব্যাপারগুলো দিকে আমরা নজর দিব বেশি। ঠিক আছে তো স্যার, তার পরবর্তীতে এখানে কি বলা হয়েছে স্যার, কি মেডিসিন বলা হয়েছে? তার কার্বলিক পরবর্তীতে অ্যাসিড না স্যার, স্যার? জি স্যার, জি স্যার, কার্বলিক অ্যাসিডের কথা বলতে গেলে কার্বলিক অ্যাসিড স্যার, জি স্যার, কার্বলিক অ্যাসিড। সর্বপ্রথম আমাদের যেটা মনে রাখতে হবে, কার্বলিক অ্যাসিডের পেশেন্টের হচ্ছে ঘ্রাণ শক্তির প্রখরতা থাকবে, প্রচুর পরিমাণ ঘ্রাণ শক্তির প্রখরতা থাকবে। এখন এই আঙ্গুলহারা রোগে এর দারুণ ব্যথা থাকবে। ঠিক আছে, এই ব্যথা বেলোডোনার মতো হঠাৎ যাবে হঠাৎ আসবে। ঠিক আছে, হঠাৎ যাবে হঠাৎ আসবে, সেই সাথে জ্বালা থাকে, কিন্তু জ্বালার চাইতে এই ব্যথাটা বেশি। ঠিক আছে, এবং সেই সাথে মানসিক লক্ষণগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে তার কি হচ্ছে, আপনার হচ্ছে ঘ্রাণ শক্তি প্রখরতা, এবং এরা হচ্ছে অবসাদগ্রস্ত ব্যক্তি হয়, মানে এদের হচ্ছে ঘাম হয়, সর্বাঙ্গ হচ্ছে ঘাম হয়, এই ঘামের কারণে সে অবসন্ন হয়ে পড়ে। সামান্য পরিশ্রম করলে, এমনকি অনেক সময় ভ্রমণ করলেও দেহের কোথাও কোথাও এদের ফোঁড়া ওঠার একটা প্রবণতা আছে। ঠিক আছে, কোথাও কোথাও ফোঁড়া ওঠার প্রবণতা আছে, এই ফোঁড়া থেকে অনেক সময় কার্বাঙ্কল দেখা দিতে পারে। ঠিক আছে, তো এই ব্যাপার দিকে আমরা বেশি লক্ষ্য রাখবো। তবে এর হচ্ছে মাথা ব্যথা গতদিন বলেছিলাম ধূমপানে কমে। ঠিক আছে, এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য করব, এবং এদের হচ্ছে মানে ইয়েতে আপনার হচ্ছে ক্ষত যেটা থাকবে সেটাতে কেমন থাকবে, এটাতে অত্যন্ত হচ্ছে দুর্গন্ধ থাকে। ঠিক আছে, জ্বালার চাইতে দুর্গন্ধের ব্যাপারগুলো থাকবে, এদের হিমাঙ্কের ব্যাপারগুলো দেখবো, এবং সেই সাথে ঘামের ব্যাপারগুলোর দিকে আমরা নজর রাখবো, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবো। এবং এদের হচ্ছে স্রাব, অনেক সময় এদের যে স্রাব, ক্ষত থেকে যেটা স্রাব, সেই স্রাবটা কালো এবং ঘোর সবুজ বর্ণের হতে পারে, এদিকেও আমরা লক্ষ্য রাখতে পারি। এই হলো আপনার কার্বলিক অ্যাসিড। তার পরবর্তীতে আমাদের গ্রেট রেমেডি হচ্ছে ল্যাকটেসিস এর কথা বলা হয়েছে মনে হয়, না স্যার? জি স্যার। আচ্ছা, এটা যেহেতু আমাদের নসড মেডিসিন, হ্যাঁ, তো ঘুরে ফিরে এই নসড রেমেডি গুলোর হচ্ছে ডিফারেন্স নসড মেডিসিন গুলোর সাথেই একটু থাকবে। একটু লক্ষ্য করুন, আমরা ল্যাকেসিসটাকে আমরা জানি ঘুমের পর বৃদ্ধি, এমনকি ঘুমের উপক্রম হলেও এটা বাড়ে, কিন্তু ঘুম ঘুম ভাব সেই সময় বৃদ্ধি পারে, এবং ঘুম থেকে উঠে যে ভোরবেলাতে তখনও তার এটা হচ্ছে বৃদ্ধি পেতে পারে। তবে আমরা মনে রাখবো ল্যাকেসিসের রোগ আক্রমণ বাম পাশে হয়, বাম পাশ থেকে আবার ডান পাশেও যেতে পারে। ঠিক আছে, ডান পাশে শুরু হয়ে বাম পাশে যায়। এই অসুখগুলো সাধারণত রজনিবৃত্তি কালের যে ব্যাপারগুলো থাকে, আমাদের মেয়েদের যে ব্যাপারগুলো থাকে এটা। আর এদের ঘাম যেটা থাকবে, সে ঘামটা হবে উত্তপ্ত ঘাম, উত্তপ্ত ঘাম হবে, আর বগল থেকে যে ঘামটা বাইর হবে সেটাতে রসুনের গন্ধ থাকে। ঠিক আছে, আর এই মানসিক সিমটম গুলোর মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে সে মনে করে তার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যু কার্য মানে সুসম্পন্ন করার জন্য আয়োজন করা হচ্ছে। এটা তার মানসিক একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। হ্যাঁ, তবে আরো কিছু ব্যাপারগুলো আছে। ওর এর যখন রোগ আক্রমণ যখন হয়, অনেক সময় সে বন্ধুদেরকে বিশ্বাস করতে পারে না, মনে করে তাকে বিষ খাওয়াবে, এই ভেবে সে ওষুধ খেতে চায় না, তখন সে অত্যন্ত আবোল তাবোল বকে, যখন এটা বিকৃতি যখন ঘটে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা বেশি মনে রাখবো। কখনো ভাবে তার বুকের রোগ হয়েছে এবং তার মাথা খারাপ হয়েছে, তাই তার নিজের লোকেরা তাকে কি করতে চায়, আশ্রমে রেখে আসতে চায়। সে মনে করে, হ্যাঁ, আশ্রমে বলতে কোথায় রেখে আসবে, পাগলা গারদে রেখে আসবে, এইরকম ভাবগুলো মনে করে। কখনো ভাবে যে সে বেআইনি কাজ করেছে, তাকে হয়তো জেলে যেতে হবে, এরকম মানসিক লক্ষণগুলো থাকবে। এবং সেই সাথে আমরা দেখব যে এদের যে এটা থাকবে, আপনার আঙ্গুল হারাতে আপনার হচ্ছে জ্বালা থাকে,
আর স্পর্শকাতরতা, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থাকে। ল্যাটিসের কতগুলো স্পর্শকাতরতা থাকে, প্রচন্ড পরিমাণ স্পর্শকাতরতা থাকে। এই ব্যাপারগুলো আমরা মনে রাখবো বিশেষ করে, ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ স্যার। আমরা এখানে এক্সট্রিমিটিস অ্যানথ্রাসিনাম রেমিডিটির এক্সট্রিমিটিস অধ্যায়টির সাথে আর্সেনিক, অ্যালবাম, কার্বলিক অ্যাসিড এবং ল্যাকেসিসের তুলনামূলক পার্থক্য শুনলাম। আমরা এখন স্কিন চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা অ্যানথ্রাসিনাম রেমিডিটি এসিএলএস এর এলএস নোট থেকে পড়ছি। এর স্কিন চ্যাপ্টারে লেখা রয়েছে, ইন কার্বাঙ্কল malignant ulcer and complaints with ulceration, slugging and intolerable burning। তো এখানে কার্বাঙ্কল হলে সাংঘাতিক সাংঘাতিক ঘা বলতে মেলিগন্যান্ট আলসার, যেটা সাংঘাতিক ঘা, কার্বাঙ্কল সাংঘাতিক ঘায়ে এবং যেসব রোগে ক্ষতের মধ্যে মামরি উঠে, খোলস উঠে, যেটা স্লাগিং, সেখানে মানে এই যে কার্বাঙ্কল এবং মেলিগন্যান্ট আলসার, সেখানে কি এই কমপ্লেনের মধ্যে কি থাকে? আলসারেশন থাকে, ক্ষত থাকে, এবং ক্ষত থেকে কি হয়? স্লাগিং হয়, মানে মামরি বা ছাল উঠে, খুলস উঠে, এবং অ্যান্ড ইনটলারেবল বার্নিং, এটা অসহ্যকর জ্বালা থাকে। এটা কিসের কথা বললাম? কার্বাঙ্কল এবং মেলিগন্যান্ট আলসার, সেখানে ক্ষতও থাকে, খুলস উঠে, চামড়া উঠে, এবং সেটা একটা ইনটলারেবল বার্নিং থাকে, অসহ্যকর একটা যন্ত্রণা, জ্বালা থাকে। তারপর ডিসেক্টিং ওন্ডস, স্পেশালি ইফ টেন্ডেন্সি ইজ টু বিকাম গ্যাংগ্রেনাস, সেপটিক ফিভার, মার্কড প্রস্ট্রেশন। তাহলে এখানে বলা হচ্ছে যে ডিসেক্টিং ওন্ডস, যে এখানে ডিসেক্টিং ওন্ডস বলতে স্যার বোঝাচ্ছেন যে এখানে পাইরোজেনিয়াম এবং আর্সেনিক, যে সব ব্যবচ্ছেদ ক্ষত, যেটা ডিসেক্টিং ওন্ডস মানে সব ব্যবচ্ছেদ ক্ষত, ডিসেক্টিং ওন্ডস। এই যে ডিসেক্টিং ওন্ডস মানে ক্ষত, মানে আঘাত পেয়েছে সব ব্যবচ্ছেদ করতে গিয়ে, এবং সেই সব ব্যবচ্ছেদ করতে গিয়ে যে ক্ষতটা হয়েছে সেটা যদি গ্যাংগ্রিন হওয়ার প্রবণতা থাকে, সেটা যেটা বলেছে যে ইফ টেন্ডেন্সি টু বিকাম গ্যাংগ্রেনাস হওয়ার একটা প্রবণতা যদি থাকে, এই যে সব ব্যবচ্ছেদ করতে গিয়ে যে সে আঘাতটা পেয়েছে সেটা থেকে যদি গ্যাংগ্রিন হওয়ার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে, এবং সেপটিক ফেভার, রক্ত দূষিত হয়ে জ্বর, এবং মার্কড প্রস্ট্রেশন, এবং সেই সাথে ভীষণ অবসন্নতা থাকে, সেক্ষেত্রে উপযোগী। তাহলে সব ব্যবচ্ছেদ করতে গিয়ে যদি ক্ষত হয় এবং সেই ক্ষতটা যদি গ্যাংগ্রিন হওয়ার প্রবণতা থাকে, আর রক্ত দূষিত হয়ে জ্বর এবং ভীষণ অবসন্নতা থাকে, সেক্ষেত্রে উপযোগী আর্সেনিক এবং পাইরোজেনিয়ামের সাথে তুলনা করতে বলা হয়েছে। এটা আমরা আগেও দেখেছি, আমাদের যে রক্ত দূষিত জ্বরে সব ব্যবচ্ছেদ করতে গিয়ে পচা দুর্গন্ধের কথা বলা হয়েছে। এরপরে আরেকটা এরকম আমরা আলোচনা করলাম মাত্রই, আর্সেনিক পাইরোজেনিয়ামের সাথে। এই যে এখানে মাত্রই আমরা আর্সেনিক এবং পাইরোজেনিয়ামের সাথে পার্থক্য করেছি। এরপরেও স্যার যদি ইচ্ছে করেন দু চার কথা বলতে পারেন, যে এখানে যে তার সব ব্যবচ্ছেদ করতে গিয়ে যে তার ক্ষতটা হবে সেটা, আর এখানে আমরা পাইরোজেনিয়ামের যে জিনিসটা দেখেছিলাম, যে এখানেও সেই কথাটাই বলেছে যে পুজ বা অন্য কোনো দূষিত পদার্থ শোষিত হয়ে সেপটিক প্রদাহ দেখা যায়, জ্বালাযুক্ত ব্যথা এবং অত্যন্ত অবসন্নতা থাকে। আর সেখানে পুজের কথা বলা হয়েছে, বা অন্য কোনো দূষিত পদার্থ যদি যেটা সাবপ্রেসড হয়ে যায়, ভিতরে চলে যায়, মানে অ্যাবজর্ব হয়ে যায়, শরীরের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়, শরীরের ভিতরে শোষিত হয়ে যায়, পুজটা বের করা হয়নি, সেক্ষেত্রে যদি এই সমস্যাটা হয়, প্রদাহ হয়, সেটার কথা। আর এখানে স্কিনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সব ব্যবচ্ছেদ করতে গিয়ে যদি তার কোনো ক্ষতের সৃষ্টি হয় এবং ক্ষতটা গ্যাংগ্রেন হয়ে যাওয়ার একটা প্রবণতা, সে সাথে সেপটিক ফিভার থাকে এবং অনেক অবসন্নতা থাকে, সেক্ষেত্রে এটা উপযোগী। সেক্ষেত্রে আর্সেনিক এবং পাইরোজেনিয়ামের তো আমরা মাত্রই শুনলাম, তো আমার মনে হয় যে আমরা পরবর্তী লাইনে চলে যাওয়াই ভালো। তো গ্যাংগ্রেনাস আলসারের কথা বলা হচ্ছে এখানে। গ্যাংগ্রেনাস আলসার, ফেলন কার্বাঙ্কল এরিসিপেলাস অফ এ মেলিগন্যান্ট টাইপ। তাহলে এটা হলো
গ্যাংগ্রিন যেটা, গ্যাংগ্রিন ক্ষত মানে গ্যাংগ্রিন ক্ষত আঙ্গুল হারা, ফেলন। তো আঙ্গুল ফেলনটার অর্থ কি? ফেলনের কথা হলো আঙ্গুলের শেষ ভাগে নরম তন্তুগুলিতে ফুরা বা সংক্রামক রোগ। আঙ্গুল হারা মানে আঙ্গুলের মাথায় নরম তন্তুগুলোর মধ্যে ফুরা বা একটা সংক্রামক রোগ। কার্বাঙ্কল ইরিস, সরি এখানে এটা এটা আমি ভুল বলছিলাম। কার্বাঙ্কল, কার্বাঙ্কলের কথা বলা হচ্ছে যে এটা উইথ সরি গ্যাংগ্রেনাস আলসার, গ্যাংগ্রেনাস আলসার পড়ছিলাম, গ্যাংগ্রেনাস আলসার, এটা গ্যাংগ্রেনাস আলসার, গ্যাংগ্রিনের ক্ষত এটা পড়ছিলাম। গ্যাংগ্রিনের ক্ষত, আঙ্গুল হারা, কার্বাঙ্কল, এগুলোর কথা বলা হচ্ছে। ইরিসিপেলাস অফ এ মেলিগনেন্ট টাইপ, এটা মেলিগনেন্ট টাইপ ধরনের, এটা আমরা এই লাইনটা পড়লেই পারবো। গ্যাংগ্রিন ক্ষতর কথা বলা হয়েছে, আঙ্গুল হারার কথা বলা হয়েছে যেটা আঙ্গুলের মাথায় ফুরা বা সংক্রামক একটা রোগ। কার্বাঙ্কল বা সাংঘাতিক প্রকৃতির চর্মে বিসর্প রোগ, যেটা এই যে মেলিগনেন্ট টাইপ। এই স্যার যেটা বলেছেন এখানে যে ইরিসিপেলাস অফ মেলিগনেন্ট টাইপ, এটার বাংলাটা কি তাহলে? যে সাংঘাতিক প্রকৃতির চর্মে বিসর্প রোগ, এটা মেলিগনেন্ট মেলিগনেন্ট ইরিসিপেলাস অফ মেলিগনেন্ট টাইপ, ইরিসিপেলাস অফ মেলিগনেন্ট টাইপ, সাংঘাতিক প্রকৃতির চর্মে বিসর্প রোগ। স্যার স্যার একটু স্যার, স্যার কিছু না মনে করলে, মানে আমার একটু সমস্যা, ওই আজকে বেশি মেডিসিন গুলো পার্থক্য করতে হবে না। ওই ঘুরে ফিরে প্যারাজেনিয়াম আছে, তার পরবর্তীতে আপনার ল্যাকেসিস আসবে, আর্সেনিক আসবে, এই আর তারপর কার্বলিক অ্যাসিড তো আমি করে দিলাম। মোটামুটি এই মেডিসিন গুলোই আসবে, তো সহজ ব্যাপার। আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম, একটু সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, কিছু ঠিক মনে আছে করবেন না। ঠিক আছে, জি স্যার জি স্যার। প্রয়োজনে এটা যদি আপনাদের কিছু যদি জানা যদি থাকে যে 3টা 4টা মেডিসিন আছে, আমি পরের কোনো ক্লাসে শেষে এটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি জি কোনো স্যার জি স্যার, প্রশ্ন ঠিক আছে স্যার, থাকে ধন্যবাদ স্যার, পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা দেখলাম যে এটা গ্যাংগ্রিনের ক্ষত, আঙ্গুল হারা, এই যে এই লাইনটা এই পর্যন্ত, যে গ্যাংগ্রিনের ক্ষত, আঙ্গুল হারা, আঙ্গুল হারার কথা বললো যে আঙ্গুলের মাথা নরম তন্তুগুলো ফুরা বা সংক্রামক রোগ, এবং কার্বাঙ্কল, এবং সাংঘাতিক প্রকৃতির চর্মে বিসর্প যেটা ইরিসিপেলাস, ইরিসিপেলাস মানে চর্মে একটা বিসর্প রোগ। তো ইরিসিপেলাস কথাটার এখানে বলা হয়েছে, এটার অর্থটা কি? তরুণ জ্বরে চামড়ায় কোনো সীমাবদ্ধ স্থানে প্রদাহ ও লাল হয়। তরুণ জ্বরের ক্ষেত্রে, একুট ফেভারের ক্ষেত্রে চামড়ার মধ্যে কোনো একটা নির্দিষ্ট ছোটো স্থানে, সীমাবদ্ধ স্থানে প্রদাহ ও লাল হয়, ইরিসিপেলাস যেটা। এবং লোমকূপের নিচের তন্তু আক্রান্ত হয়, সাথে জ্বর, শীত ভাব, বমি বমি ভাব, আক্রান্ত স্থান গরম, 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রাদুর্ভাব, ফুসকার মতো ফুলে যায়, এটা হলো ইরিসিপেলাস। আর রক্ত পরীক্ষায় স্টেপটোকক্কাই গ্রুপে জীবাণু পাওয়া যায়। অচিকিৎসায় কিডনি আক্রান্ত হতে পারে, সুচিকিৎসায় সেরে যায়, এটা সংক্রামক রোগ ইরিসিপেলাসটা। তাহলে তারপর বলা হচ্ছে যে মেলিগন্যান্ট পাস্টুলস, ব্ল্যাক অর ব্লু ব্লিস্টার্স, often fatal in 20 or 48 hour, ল্যাকেসিস পাইরোজেনিয়াম। তো এটা বলা হচ্ছে যে মারাত্মক বিস্ফোরা, মেলিগন্যান্ট পাস্টুলস মানে মারাত্মক বিস্ফোরা, যেটা কালো বা নীল বর্ণ ধারণ করে। এই যে এখানে বলা হয়েছে যে ব্ল্যাক অর ব্লু ব্লিস্টার, এই যে মারাত্মক বিস্ফোরা, এই যে মেলিগন্যান্ট পাস্টুলস, এটা যা এই যে মারাত্মক বিস্ফোরাটা, এটা কি হয়? যেটা কালো বা নীল বর্ণ ধারণ করে এই বিস্ফোরাটা, এবং প্রায়ই তা মারাত্মক আকার ধারণ করে। এই যে কালো বা নীল বর্ণ ধারণ করে বিস্ফোরা, এটা মারাত্মক ধারণ করে, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু ডেকে আনতে পারে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে, যে often fatal in 24 or 48 hours, 24 মানে 24 ঘন্টা, 48 মানে 48 ঘন্টা, মানে 1 থেকে 2 দিনের মধ্যে রোগী মারা যেতে, মানে ফ্যাটাল মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে, যেটা মারাও যেতে পারে বলছে। এটা ল্যাকেসিয়া পাইরোজেনিয়ামের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। তারপর আবার কার্বাঙ্কলের কথা বলা হয়েছে। কার্বাঙ্কলটা উইথ হরিবল বার্নিং পেইন, যেটা আগেও আমরা স্যার বলেছেন যে এটা কার্বাঙ্কলের ক্ষেত্রে ইনটলারেবল বার্নিং পেইন থাকে। এখন আবার সে আলাদাভাবে কার্বাঙ্কলের কথা এখানে একবার বলেছেন স্যার এই লাইনের মধ্যে, আবার এখানে কার্বাঙ্কলের কথাই বললেন। কার্বাঙ্কল উইথ হরিবল বার্নিং পেইন, ডিসচার্জ অফ ইকুরাস অফেন্সিভ পুস। তো কার্বাঙ্কলটা কেমন থাকবে? তার
কার্বাঙ্কলটা এত ভীষণ জ্বালাকর ব্যথা থাকে, এতে দুর্গন্ধ পচা রসের মতো পুঁজ জ্বলতে থাকে। এই কার্বাঙ্কলের মধ্যে ভীষণ জ্বালাকর ব্যথা থাকে, ইনটলারেবল বার্নিং পেইন, এবং এতে দুর্গন্ধ পচা রসের মতো পুঁজ ঝরে, যেটা ডিসচার্জ হয়। কি ডিসচার্জ হয়? ইচুরাস অফেন্সিভ পুঁজ। অফেন্সিভ মানে খুব দুর্গন্ধযুক্ত, পুঁজ মানে পুঁজি, যেটা কোনো জায়গায় ক্ষত হলে বা ঘা হলে হয় পুঁজ। তো এইটা নির্গত হয়, এই দুর্গন্ধযুক্ত পুঁজটা নির্গত হয় কোথা থেকে? কার্বাঙ্কল। কার্বাঙ্কলটা কেমন? ভীষণ জ্বালাকর ব্যথা থাকে এটা, এবং এই কার্বাঙ্কলের মধ্যে দুর্গন্ধ পচা রসের মতো পুঁজ ঝরতে থাকে। তারপর এখানে বলা হচ্ছে when arsenicum or the best selected remedy fails to relieve the burning pain of carbuncle or malignant ulceration। তো এখানে এই মানে এই স্কিনের এই চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি যে মানে কার্বাঙ্কলের কথাই বেশি বলা হচ্ছে। যখন আর্সেনিক or best selected remedy ফেল করবে, when arsenicum or the best selected remedy fails to relieve দিতে ফেল করবে the burning pain of carbuncle or malignant ulceration, মানে যে কার্বাঙ্কল বা মেলিগন্যান্ট আলসারেশনের বার্নিং পেইনটা রিলিফ দিতে যখন আর্সেনিক ফেল করবে, অথবা যে কোনো বেস্ট সিলেক্টেড রেমেডি ফেল করবে, তখন আমরা অ্যান্থ্রাসিনামকে স্মরণ করব। আর সাসপিসিয়াস ইনসেক্ট স্টিংস ইফ দি সোয়েলিং চেঞ্জেস কালার অ্যান্ড রেড স্টিক্স ফ্রম দি ওন্ডস ম্যাপ আউট দি কোর্স অফ লিমফেটিক্স। তাহলে এটা কি? সাসপিসাস ইনসেক্ট মানে যে ইনসেক্ট মানে কি? পোকামাকড় আর কি। এই যে সন্দেহজনক, সাসপিসিয়াস ইনসেক্ট মানে সন্দেহজনক পোকার কামড়, মানে যে কামড়টা যেটা কি খারাপ পোকামাকড় কিনা, মানে বিষাক্ত পোকামাকড় কিনা। সাসপিসিয়াস মানে সন্দেহজনক, ইনসেক্ট মানে পোকামাকড়, স্টিংস এই যে সন্দেহজনক পোকামাকড় এর কামড়, স্টিংস মানে কামড়। ইফ দি সোয়েলিং, এই যে জায়গাটা ফুলে যায় এবং চেঞ্জেস কালার, এবং কালারটা পরিবর্তন হয়, যেখানে ফুলে যায় সেখানে কালারটা পরিবর্তন হয়, এবং রেড স্ট্রিক্স ফ্রম দি ওন্ডস ম্যাপ, এবং রেড স্ট্রিক করে একটা মানে তার যে যে সন্দেহজনক পোকার কামড়ে জায়গাটা ফুলে গেল এবং রংটা পরিবর্তন হয়, এবং ক্ষতস্থানে লাল রঙের ডোরাকাটা একটা রেড যেটা বলা হয়েছে রেড স্ট্রিক্স পরে, রেড স্ট্রিক্স ফ্রম দি ওন্ডস ম্যাপ আউট দি কোর্স অফ লিমফেটিক। তাহলে সন্দেহজনক পোকামাকড় কামড় দিলে জায়গাটা যদি ফুলে যায় এবং সেই জায়গার রং যদি পরিবর্তন হয়, এই যে এই লাইনটা পরিবর্তন হয়, এবং ক্ষতস্থান থেকে লাল রঙের একটা ডোরাকাটা দাগ লসিকা গ্রন্থির উপর দিয়ে মানচিত্রের মতো আঁকাবাঁকাভাবে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে এটা যে তাহলে কি এটা দেখলাম সন্দেহজনক পোকামাকড় কামড় দিল, জায়গাটা ফুলে গেল, রং পরিবর্তন হচ্ছে, এবং ক্ষতস্থানটা লাল রঙের একটা ডোরাকাটা দাগ, এবং সেটা লসিকা গ্রন্থির উপর দিয়ে মানচিত্রের মতো আঁকাবাঁকাভাবে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে লেকেসিস এবং পাইরোজেনিয়ামের সাথে এটা পার্থক্য করব আমরা। তারপর একটা হেরিং স্যারের একটা কথা এখানে আমাদের ACLN স্যার বলেছেন, যে হেরিং স্যার কি বলেছেন? টু কল এ কার্বাঙ্কল সার্জিক্যাল ডিজিজ ইজ দি গ্রেটেস্ট অ্যাবসার্ডিটি। কার্বাঙ্কল যে সার্জিক্যাল ডিজিজটা, এটার গ্রেটেস্ট অ্যাবসার্ডিটি, অ্যান্ড incision is always injurious and often fatal. A case has never been lost under the right kind of treatment, and it should always be treated by internal medicine only. তাহলে স্যার যেটা বলেছেন, মানে হেরিং স্যার কি বললেন, যে কার্বাঙ্কলকে অস্ত্র চিকিৎসার উপযোগী বলা অত্যন্ত ভুল। কার্বাঙ্কলকে মানে সার্জিক্যাল কেস বলা যাবে না। এখানে যেটা বললেন স্যার, যে কি টু কল এ কার্বাঙ্কল এ সার্জিক্যাল ডিজিজ ইজ দি গ্রেটেস্ট অ্যাবসার্ডিটি, মানে এই কার্বাঙ্কলটাকে অস্ত্র চিকিৎসা মানে সার্জিক্যাল কেস বলা অত্যন্ত ভুল। অস্ত্রোপচার সবসময় ক্ষতিকর এবং সময় সময় মারাত্মক, এই যে সার্জারিটা। উপযুক্ত চিকিৎসায় একটি রোগীও মারা যায়নি এই যে এই কার্বাঙ্কলের চিকিৎসার ক্ষেত্রে। এটা সর্বদাই অভ্যন্তরিক প্রয়োগে চিকিৎসা হওয়া উচিত, মানে এটার অস্ত্রোপচারের বিপক্ষে বলেছেন স্যার। কার্বাঙ্কলের কেসের ক্ষেত্রে অস্ত্রোপচারের দরকার নেই, এটা সবসময় উপযুক্ত চিকিৎসা, একটা রোগীও মারা যায়নি, এবং এটা আভ্যন্তরিকভাবে, মানে আভ্যন্তরিক মানে কি, বাহ্যিক মানে বাহিরের
ওষুধ, আর আভ্যন্তরিক মানে খাওয়ানোর ওষুধ যেটা ভিতরে প্রয়োগ করা হয়, সেই ওষুধ প্রয়োগে চিকিৎসা হওয়া উচিত। খাওয়ানোর মাধ্যমে চিকিৎসা করা উচিত, খাওয়ানোর ওষুধ দিয়ে। অস্ত্রোপচার করতে বলছেন এটা অত্যন্ত ভুল, কার্বাঙ্কুলের চিকিৎসায় অস্ত্রোপচার করা, হেরিং স্যার বলেছেন এই লাইনটা। তো আমরা স্কিন চ্যাপ্টারটা আমরা দেখলাম। আমরা তাহলে কি পড়ছি, আমরা এসিএলএন স্যার এলএন স্কিনুর থেকে অ্যানথ্রাসিনাম রেমেডিটি নিয়ে আমরা আলোচনা করছি। অ্যানথ্রাসিনাম রেমেডিটি এখানে বেশিরভাগই এই যে স্কিন চ্যাপ্টারটা পড়লাম সেখানে কার্বাঙ্কলের কথাই বেশি বলা হয়েছে, এবং কার্বাঙ্কল সাথে আর ইরিসিপেলাস, মেলিগনেন্ট আলসার এগুলোর কথা বলা হয়েছে। তো ফেভার চ্যাপ্টারে চলে যাচ্ছি, এটা রেমেডিটা ছোট। ফেভার চ্যাপ্টারে কি বলা হয়েছে যে সেপটিক ফেভার, রেপিড লস অফ স্ট্রেংথ। তো সেপটিক জ্বরে রোগীটা রেপিড লস অফ স্ট্রেংথ, লস অফ স্ট্রেংথ মানে কি শক্তি দ্রুত, রেপিড মানে দ্রুত, লস অফ স্ট্রেংথ মানে কি শক্তি হারিয়ে ফেলে, লস করে, স্ট্রেংথটাকে সে লস করে দ্রুত। কখন? সেপটিক ফেভার হলে। সেপটিক ফেভারে যদি দ্রুত সে দুর্বল হয়ে পড়ে, সিঙ্কিং পালসটা একবারে মানে সিঙ্ক মানে ডুবে গেছে আর কি, মানে পালসটা খুঁজে পাওয়া যাচ্ছে না, নারীর গতিটা ক্ষীণ, এবং ডিলিরিয়াম অ্যান্ড ফেন্টিং মানে সে প্রলাপ, ডিলিরিয়াম মানে প্রলাপ বকে, এবং ফেন্টিং মানে মূর্ছা যায়। এটা কিসের কথা বলা? ফেভার চ্যাপ্টার পড়ছি অ্যানথ্রাসিনাম রেমেডিটির, যে সেপটিক ফেভার যদি হয় এবং সেখানে যদি তার দ্রুত সে দুর্বল হয়ে পড়ে, নারীর গতিটা ক্ষীণ এবং সে প্রলাপ বকে এবং মূর্ছা যায়, তাহলে পাইরোজেনিয়ামের সাথে এটা পার্থক্য করতে হবে। তো আমরা পাইরোজেনিয়াম রেমেডিটি কিছুক্ষণ আগে পড়েছি। তো রিলেশনশিপে বলা হচ্ছে when arsenicum or the best selected remedy fails to relieve the burning pain of carbuncle or malignant ulceration, study anthracynum। যেটা আমরা আগেও আমরা স্যার এখানে বলেছেন যে যে আর্সেনিক যদি ফেল করে সেখানে আমরা ইয়াতে দিব, যে এই যে এখানে এই কথাটা আবার ওখানে নিয়ে গেছেন, হয় আর্সেনিকাম or best selected remedy fails to relieve the burning pain of carbuncle or malignant ulceration, তাহলে এই অ্যানথ্রাসিনাম, সেই কথাটাই আবার রিলেশনশিপে নিয়ে গিয়েছেন, যে আর্সেনিক যদি আর্সেনিক বা অন্য যে কোনো বেস্ট সিলেক্টেড রেমেডি যদি কার্বাঙ্কল বা মেলিগনেন্ট আলসারের যে বার্নিং পেইন সেটা রিলিফ দিতে ফেল করে, সেখানে অ্যানথ্রাসিনাম। আর্সেনিক ফেল করলে বা অন্য বেস্ট সিলেক্টেড রেমেডি ফেল করলে। তো সিমিলার এটার সাথে সাদৃশ্যপূর্ণ ওষুধের কথা আর্সেনিক, কার্বলিক অ্যাসিড, লেকেসিস, সিকেলি, তারপরে পাইরোজেনিয়াম ইন মেলিগনেন্ট অ্যান্ড সেপটিক কন্ডিশন। আর কম্পেয়ার করতে বলা হয়েছে ইউফ্রেশিয়ার সাথে ইন দি টেরিবল পেইন অফ ক্যান্সার, কার্বাঙ্কল অর ইরিসিপেলাস when arsenic or anthracynum fail to, ওখানে একটা লাইন মনে হয় বাদ পড়ে, ফেল টু, হ্যাঁ এই পর্যন্তই, যখন রিলিফ দিতে ফেল টু, মানে ওখানে তীর চিহ্ন দিয়েছে যে ফেল টু রিলিফ, রিলিফ না লিখে তীর চিহ্ন দিয়েছে ডান দিকে। তো এটা কম্পেয়ার করতে বলা হচ্ছে ইউফ্রেশিয়ার সাথে, যে টেরিবল পেইন অফ ক্যান্সারের যে ভয়ানক একটা ব্যথা, এবং কার্বাঙ্কল বা ইরিসিপেলাস হলে যখন আর্সেনিক ফেল করবে, আর্সেনিক বা অ্যানথ্রাসিনাম ফেল করলে এটা ইউফ্রেশিয়া দিতে বলা হয়েছে, ইউফ্রেশিয়া। তো আমরা এটা দেখলাম। আমরা তাহলে গ্রেড সিমটমগুলো আর একটু দেখি, আমরা এটা শেষ করে দিব। এখানে নরেন্দ্রনাথ স্যারের কথা, এই চার কথাগুলো নরেন্দ্রনাথ স্যারের নয়, এটা আহমদ হোসেন ফারুকী স্যারের কথা। শরীরে কোনো অংশ থেকে আলকাতরা নেয় রক্তক্ষরণ এবং তাতে অত্যন্ত দুর্গন্ধ থাকে, আক্রান্ত অংশ কালো এবং নীলবর্ণ হয়ে যায়, কীটপতঙ্গ কামড়ালে অনেক ভালো কাজ করে, সব ব্যবচ্ছেদজনিত ক্ষত যে থেকে যদি গ্যাংগ্রিন হওয়ার প্রবণতা থাকে। তো এখানে ফিজিক্যাল জেনারেলি কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ছিল না, আর অ্যাবডোমেনেও নাই, এক্সট্রিমিটিসেও নেই। স্কিনে রয়েছে, স্কিনে কি কি রয়েছে আমরা দেখি। স্কিনে এখানে রয়েছে যে আলসারেশন, স্লাগিং অ্যান্ড ইনটলারেবল পেন। যদি তার কার্বাঙ্কল মেলিগনেন্ট আলসার হয়, সেখানে ক্ষত হলে সেখান থেকে চামড়ার ছাল উঠে, আর এবং একটা অসহ্য একটা জ্বালাকর একটা ব্যথা থাকে, ইনটলারেবল বার্নিং থাকে, অসহ্য জ্বালা থাকে। এই যে এখানে যেসব রোগে ক্ষতের মধ্যে মামরি বা খুলস উঠে, অসহ্য জ্বালা থাকে, তাতে উপযোগী। কার্বাঙ্কল ও মেলিগন্যান্ট ঘায়ে, তারপর আবার সেই সাথে যে কার্বাঙ্কল এবং মেলিগন্যান্ট ঘায়ে এবং যেসব রোগের মধ্যে ক্ষতের মধ্যে মামরি বা খুলস উঠে এবং অসহ্য জ্বালা থাকে, তাতে উপযোগী। এটা সেকেন্ড গ্রেড সিমটম, যেসব কার্বাঙ্কল, সাংঘাতিক ঘা এবং যে কোনো ক্ষতের মধ্যে যখন খুলস উঠবে, ছাল উঠবে এবং অসহ্য জ্বালা থাকবে, সেখানে এটা উপযোগী। আর বলা হচ্ছে যে মারাত্মক বিষ ফুরায়, যে বিষ ফুরাটা কালো বা নীল বর্ণ ধারণ করে,
এবং তা প্রায়ই মারাত্মক আকার ধারণ করে 24 থেকে 48 ঘন্টা রোগীর মৃত্যু ডেকে আনতে পারে। সেখানে আমরা এটা লেকেসিস পাইরিজিয়ামের সাথে পার্থক্য করব। মারাত্মক বিষফোঁড়া যেটা কালো বা নীল বর্ণ ধারণ করে, এখানে সেকেন্ড গ্রেড সিমটম ছিল এটা, এই কথাটা, যা কালো বা নীল বর্ণ ধারণ করে, এই কথাটা মারাত্মক বিষফোঁড়াটা কালো বা নীল বর্ণ ধারণ করলে। আর কার্বাঙ্কলের কথা বলা হচ্ছে এতে ভীষণ জ্বালাকর ব্যথা থাকে, এটাও সেকেন্ড গ্রেড। কার্বাঙ্কলে যখন ভীষণ জ্বালাকর একটা বার্নিং পেইন থাকে, ইনটলারেবল বার্নিং পেইন। তো এটা এ পর্যন্তই, আর কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম ছিল না। রেমেডিটা অত্যন্ত ছোট, আমরা এটা মনে রাখবো। তাহলে আজকে তো এ পর্যন্তই। আপনাদের কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন, বা কোনো পরামর্শ থাকলে দিতে পারেন।